আচ্ছা, তো এবার আমরা আমাদের নতুন একটা কোর্স আমরা শুরু করতে চাই, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে? তো ট্রিগোনোমেট্রি, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো এই ক্লাসে আমরা কথা বলবো এই কোর্সের মোটিভেশন নিয়ে, বা হ্যাঁ, এই কোর্স আসলে আমাদের কেন দরকার, বা এই কোর্সের লক্ষ্যটা কি, এই কোর্সের উদ্দেশ্যটা কি, এই কোর্সের গোলটা আসলে কোথায়, তো এই সব বিষয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, এই সব বিষয়ে একটু কথা বলতে চাই। তো আজকের লেকচারটা হচ্ছে আমার কোর্স মোটিভেশন। কোর্স মোটিভেশন, ঠিক আছে? কোর্স মোটিভেশন। এখন হ্যাঁ, এখন এই ট্রিগোনোমেট্রি আসলে কি করে, বা এই ট্রিগোনোমেট্রি আসলে এই সাবজেক্টটা আসলে কি নিয়ে কথা বলে? হ্যাঁ, এই ট্রিগোনোমেট্রি কথা বলে ট্রায়াঙ্গেল নিয়ে। ট্রায়াঙ্গেল নিয়ে, ঠিক আছে? অর্থাৎ ত্রিভুজ, ত্রিভুজ নিয়ে কথা বলে। এখন ত্রিভুজ কি? ত্রিভুজ হচ্ছে কিছুই না, ত্রিভুজ হচ্ছে তিনটা বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলবো। ঠিক আছে? অর্থাৎ তিনটা বাহু থাকবে, এ, বি অ্যান্ড সি, এবং অ্যাট দ্য সেম টাইম এর তিনটে অ্যাঙ্গেল থাকবে, আলফা, বেটা অ্যান্ড গামা। ঠিক আছে? তো তিনটা বাহু এবং তিনটা অ্যাঙ্গেল দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্রকে আমরা বলবো হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। ওকে, সিম্পল, খুবই সিম্পল। এখন এই ট্রিগোনোমেট্রি কি এক্সপেক্ট করে? এই ট্রিগোনোমেট্রি এই ত্রিভুজ থেকে, কোন একটা পার্টিকুলার ত্রিভুজ থেকে কি আশা করে, বা হ্যাঁ, ত্রিভুজ নিয়ে আসলে কি কাজ করে, তো সেটা একটু বুঝতে হবে। ট্রিগোনোমেট্রি আশা করে যে হয়তোবা এই ত্রিভুজের, কোন একটা পার্টিকুলার ত্রিভুজের তিনটা বাহুর সাথে, তিনটা বাহু এবং তিনটা কোণের মধ্যে কোনো একটা সম্পর্ক স্থাপন করা সম্ভব, বা এদের মধ্যে হয়তোবা কোনো ম্যাথমেটিক্যাল কানেকশন বিদ্যমান। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল কানেকশন বিদ্যমান, বা হয়তোবা আরো স্পেসিফিকলি বলে যে হয়তোবা এই এই কোণগুলোর সাথে, হ্যাঁ, কোণগুলোর উপর বাহুগুলো নির্ভরশীল, বা বাহুগুলোর উপর আমার কোণগুলো নির্ভরশীল। এদের মধ্যে হয়তোবা কোনো সম্পর্ক স্থাপন করা সম্ভব। তো ট্রিগোনোমেট্রির গোলটাই হচ্ছে এটা, যে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। এখন ট্রিগোনোমেট্রি কেন একটা কেন কেন এই সম্ভাবনার কথা বলে যে হয়তোবা এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব, বিষয়টা একটু বুঝবা। ধরো ধরো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, ঠিক আছে? একটা ত্রিভুজ, হ্যাঁ, এর তিনটা বাহু, এ, বি অ্যান্ড সি। ঠিক আছে? এখন এ এবং সি এর মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল ধরো আলফা। ওকে, ফাইন। এখন আমি কি করতে চাই, এই যে এ বাহু এবং সি বাহুর দৈর্ঘ্যকে আমি কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখতে চাই, বা আমি এই দুটো দৈর্ঘ্যকে পরিবর্তন করতে চাই না। ঠিক আছে? এই দুটো দৈর্ঘ্যকে আমি পরিবর্তন করতে চাই না। এর পরিবর্তে আমি কি করতে চাই, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলকে আমি ক্রমাগত ছোট করতে চাই। ঠিক আছে? এই কোণকে ছোট করতে চাই, অর্থাৎ এই দুটো বাহুর দৈর্ঘ্যকে পরিবর্তন না করে আমরা এই অ্যাঙ্গেলকে পরিবর্তন করতে চাই। তো অ্যাট দ্য এন্ড কি হবে? হ্যাঁ, তো সেটা যদি করি, তো বিষয়টা দাঁড়াবে এরকম। ঠিক আছে? এই যে এইরকম, এই যে আমরা অ্যাঙ্গেলকে ছোট করলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার সি। ঠিক আছে? এখন দেখো, হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট আলফা। এখন একটা বিষয় দেখো, আমরা পরিবর্তন করলাম অ্যাঙ্গেলকে, এবং সাথে আমার এই যে বি বাহুটা, এর লেন্থও কিন্তু কি হয়ে গেল, এর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাও কিন্তু পরিবর্তন হলো। অর্থাৎ এই অ্যাঙ্গেলের উপর পরিবর্তনের যে ফলাফল, বা যে প্রভাবটা, সেই প্রভাবটা আমার এই বাহুর উপরেও পড়েছে। ঠিক আছে? অর্থাৎ হ্যাঁ, এই যে আমার অ্যাঙ্গেলের উপর আমার বাহুর দৈর্ঘ্য নির্ভর করছে। তার মানে হ্যাঁ, এখান থেকে আমরা একটা সম্ভাবনার কথা আমরা বলতে পারি, যে হয়তোবা হ্যাঁ, এই বাহু এবং অ্যাঙ্গেলের মধ্যে কোনো ম্যাথমেটিক্যাল কানেকশন তৈরি করা সম্ভব। আর ম্যাথমেটিক্যাল কানেকশন মানে কি? ম্যাথমেটিক্যাল কানেকশন হচ্ছে একটা, আমরা একটা ইকুয়েশনের সন্ধানে থাকবো, বা একাধিক ইকুয়েশনের সন্ধানে থাকবো, যে ইকুয়েশন গুলোতে হ্যাঁ, আমাদের বাহু থাকবে এবং এট দ্য সেম টাইম অ্যাঙ্গেলও থাকবে। আমি যদি বাহুই ওখানে ইনপুট দেই, সেখান থেকে আমরা অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে পারবো। আবার অ্যাঙ্গেলের ভ্যালু যদি আমরা ইনপুট দেই, তো সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তো এইরকম একটা ইকুয়েশনের সন্ধানে আমরা থাকতে চাই। অর্থাৎ আমাদের গোলটাই হচ্ছে এটা, যে এইরকম একটা ইকুয়েশন বা একাধিক ইকুয়েশনের খোঁজ করতে চাই আমরা। ঠিক আছে? তো সবসময় এই কোর্স করার মধ্যে সবসময় মাথার মধ্যে রাখবা যে আমাদের গোলটা আসলে কি। আমাদের গোলটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, এবং সম্পর্ক যদি স্থাপন হয়ে যায়, এর মানে এই না যে আমাদের কোর্স শেষ হয়ে যাবে।
আমরা এই সম্পর্কের উপর ফার্দার অ্যানালাইসিস করব এবং দেখব যে সেখান থেকে আরো কিছু বের হয় কিনা। ঠিক আছে, সেই সব ইকুয়েশনের আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো এবং ফার্দার আমরা সেটা নিয়ে অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোর্স, এটা হচ্ছে আমাদের কোর্সের গোল। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা এই ত্রিভুজ দিয়ে আগে স্টাডি করব এবং ত্রিভুজের উপর স্টাডি করতে করতে করতে, কারণ কি আমরা ত্রিভুজেরই অ্যাঙ্গেল এবং বাহুর সাথে বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি। তার মানে কি আমাদের আগে ত্রিভুজ নিয়ে কথা বলতে হবে বা ত্রিভুজকে স্টাডি করতে হবে এবং তারপর আমাদের সম্পর্কের জায়গায় যেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমরা ত্রিভুজ নিয়ে কিছু কথা বলতে, কিছু ফান্ডামেন্টাল কথা বলতে চাই, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেল, বা ট্রায়াঙ্গেলের প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অর্থাৎ ট্রায়াঙ্গেল কয় প্রকার? ট্রায়াঙ্গেল এই বাহুর উপর বিচার করলে ট্রায়াঙ্গেল 3 প্রকার এবং অ্যাঙ্গেলের উপর বিচার করলে আমার ট্রায়াঙ্গেল 3 প্রকার। ঠিক আছে, তো প্রথমে আমি দেখতে চাই বাহু দিয়ে, যদি বাহুর উপর বেস করে ট্রায়াঙ্গেল একটু দেখতে চাই, যে বাহু। ওকে, তো ট্রায়াঙ্গেল 3 প্রকার, যে একটা হচ্ছে প্রথমেই আসবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ এর অর্থ হচ্ছে এর 3টা বাহুই সমান, 3টা বাহুর দৈর্ঘ্য আমার সমান, এটাও এ, এটাও এ, এটাও এ। ওকে, এখন এই মুহূর্তে আমি আশা করব যে তোমরা এই যে স্কুল লেভেলে, হাই স্কুল লেভেলে যে জিওমেট্রিগুলা, অর্থাৎ ইউক্লিডিয়ান জিওমেট্রি, সেই সম্পর্কে তোমাদের খানিকটা নলেজ থাকবে। হ্যাঁ, এবং সেই নলেজের বেসিসে আমরা বলতে পারি যে একটা ত্রিভুজের যখন 3টা বাহুই সমান, তখন এদের 3টা অ্যাঙ্গেলের মানও সমান, অর্থাৎ 3টা অ্যাঙ্গেলও সমান। ঠিক আছে, হ্যাঁ, যদি এটা জানো তো সমস্যা নাই, হ্যাঁ খুব ভালো। আর যদি না জানো তবুও সমস্যা নাই। আমি যখন এই বাহু এবং অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্বারা, তখন তুমি নিশ্চিত হয়ে বলতে পারবে যে অবশ্যই যে 3টা বাহু যদি সমান হয় 3টা অ্যাঙ্গেল সমান হতেই হবে। ঠিক আছে, তো এরপর 2 নম্বরে আসবে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যার অ্যাটলিস্ট 2টা বাহু সমান থাকবে, যা 2টা বাহু, হ্যাঁ এটা যে দৈর্ঘ্য এটারও ঠিক একই দৈর্ঘ্য এ এবং 3 নাম্বার যে লেন্থটা এটা সমান হতেও পারে, নাও পারে, না হলেও সমস্যা নেই, বাট অন্তত পক্ষে 2টা বাহু কি হতে হবে, 2টা বাহুর লেন্থ বা সমান হতে হবে। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানেও একটা বিষয় আছে যে কোন একটা পার্টিকুলার ত্রিভুজে যদি 2টা বাহু সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এটার বিপরীত কোণ এটা এবং এটার বিপরীত কোণ এটা, এই কোণ এবং এই কোণ সমান হবে। এই কোণ সমান হওয়া জরুরি না। ঠিক আছে, যদি এটা জিওমেট্রি থেকে জানো তো সমস্যা নাই, হ্যাঁ খুবই ভালো। আর যদি না জানো তো সমস্যা নাই, আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করার পর আমরা দেখাবো হ্যাঁ যে অবশ্যই এটা হতেই হবে। ওকে, তো এই গেল। হ্যাঁ, এবং 3 নম্বরে আসবে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের 3টার একটা বাহু কিনা সমান না। ঠিক আছে, হ্যাঁ, এবং 3টা কোণও সমান না, এ সি বি, অর্থাৎ এ ইজ নট ইকুয়ালস টু বি, নট ইকুয়ালস টু সি। ঠিক আছে, তো এই যদি কন্ডিশন হয় তো সেই ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, এবং আলফা বিটা গামা অ্যাঙ্গেলও 3টা সমান নয়। ওকে, তো এখন আসি হচ্ছে অ্যাঙ্গেলের উপর বিচার করে আমাদের ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। তো প্রথমেই আসবে হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অথবা ইংলিশে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ওকে, তো এটা কি? এটা হচ্ছে যার 3টা কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট। হ্যাঁ, এইরকম ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এইরকম ত্রিভুজটা
এই যে দেখো এই কোণ এই কোণ এই কোণ তিনটা কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এটাকে আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। এরপর আসবে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ বা ইংলিশে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে যার একটা অ্যাঙ্গেল থাকবে, যে ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে 90 চেয়ে বড়। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজটা এইরকম, ত্রিভুজটা এইরকম। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু গ্রেটার দেন 90 ডিগ্রি, এবং এই দুটা অ্যাঙ্গেল 90 চেয়ে ছোট। এই দুটো অ্যাঙ্গেল নিয়ে আমরা কনসার্ন না, একটা অ্যাঙ্গেল থাকবে যেটা কি হবে 90 চেয়ে বড়। ওকে, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এরপর যেটা আসবে 3 নাম্বার, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অর্থাৎ হ্যাঁ, এখানে দেখো, এখানে তিনটার একটা কোনো 90 বা 90 চেয়ে ছোট নয় বা বড় নয়, 90 বা 90 চেয়ে বড় নয়। এখানে একটা কোণ থাকবে 90 চেয়ে বড়। ঠিক সিমিলারলি অ্যানালগাসলি এখানে একটা কোণ থাকবে 90 ডিগ্রি, এক্স্যাক্ট 90 ডিগ্রি। এই ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের 6 প্রকার ত্রিভুজ। এখন ট্রিগোনোমেট্রি আবার বলি যে এই ট্রিগোনোমেট্রির গোলটা কি? এটা হচ্ছে ত্রিভুজ নিয়ে কাজ করবে এবং এদের বাহু এবং অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। ঠিক আছে, এখন এখানে তো 6টা ত্রিভুজ বা 6 প্রকার ত্রিভুজ। আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই, বা হ্যাঁ, কোন ত্রিভুজ নিয়ে আমরা শুরু করতে চাই? ট্রিগোনোমেট্রি যেটা করে সেটা হচ্ছে এরা সমকোণী ত্রিভুজ নিয়ে স্টার্ট করে। ওকে, কারণ সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা সহজ, এই সংক্রান্ত কিছু থিওরাম আছে। হ্যাঁ, তো এটা নিয়ে কাজ করা সহজ, সেটা কিছুদিন পরে বুঝবা। এটা নিয়ে কাজ করা সহজ। হ্যাঁ, এটা নিয়ে আমরা কাজ করতে করতে আমরা এই ত্রিভুজকে আমরা মোর জেনারেল করব। আমরা সকল ত্রিভুজের জন্যই আমরা ইকুয়েশন দাঁড় করাবো, এই বাহু এবং অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্কের ইকুয়েশন। তো আমরা কাজ শুরু করবো হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে, পরে আমরা সব কিছুকে জেনারেল করব। আমরা সকল ত্রিভুজের জন্যই খাটবে এরকম ইকুয়েশন আমরা দাঁড় করাতে চাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লক্ষ্য, এই হচ্ছে আমাদের গোল। তো এখন কিছু আমরা ত্রিভুজ সংক্রান্ত, সমকোণী ত্রিভুজ, আমরা ত্রিভুজ সংক্রান্ত কিছু থিওরাম বা প্রপোজিশন বা বাংলাতে উপপাদ্য আমরা প্রমাণ করতে চাই। ওকে, আচ্ছা, তো এবার আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে আমরা কিছু প্রপোজিশন প্রমাণ করতে চাই। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে প্রপোজিশন মানে কি। প্রপোজিশন, থিওরাম, লেমা, তো এইসব বিষয় নিয়ে আমি আমার ম্যাথামেটিক্যাল রিজনিং কোর্সের একদম ফার্স্ট লেকচারে আমি আলোচনা করেছি। তো তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। তো তবুও একটু বলে রাখি যে প্রপোজিশন হচ্ছে একটা প্রমাণিত সত্য, একটা প্রমাণিত সত্য কথা বা প্রমাণিত সত্য স্টেটমেন্ট, যেটা আমাদের লক্ষ্য থাকে যে এই স্টেটমেন্টকে প্রমাণ করতে হবে এবং প্রমাণ হয়, সেই সব স্টেটমেন্টকে আমরা বলবো হচ্ছে প্রপোজিশন। ঠিক আছে, তো ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে আমরা কিছু প্রপোজিশন প্রমাণ করব, যেটা আমাদের এই ট্রিগোনোমেট্রি কোর্সের ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে, ওকে, ফাইন। তো প্রপোজিশন নাম্বার 1, আমরা 3টা প্রপোজিশন একটু দেখব। প্রপোজিশন নাম্বার 1, এটা বলছে যে একটা ত্রিভুজে একটা পার্টিকুলার যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তো আমার প্রপোজিশন কি হচ্ছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার প্রপোজিশন। এখন এটাকে কি করতে হবে, এটাকে প্রমাণ করতে হবে। এটা সত্য, এই স্টেটমেন্ট যে সত্য, হ্যাঁ, সেটাকে আমার প্রমাণ করতে হবে। ওকে, তো কি বলছে, একটা ত্রিভুজ, ওকে, একটা যে কোনো একটা ত্রিভুজ নিলাম। ওকে, এবং 3 কোণ আলফা, বিটা এন্ড গামা। ঠিক আছে, এখন বলছে কি যে আমাকে প্রমাণ করতে হবে যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 180। কারণ কি, এই 3 কোণের সমষ্টি
180 ডিগ্রি সেটাকে আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, এই যে রেখাটা, হ্যাঁ, এই রেখাটাকে আমরা দুই দিকে বর্ধিত করলাম, ঠিক আছে, এবং নতুন একটা বর্ধিত একটা রেখা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি আরেকটা রেখা ড্র করব, একটা সরল রেখা ড্র করব, যেটা এই ত্রিভুজের শীর্ষবিন্দুগামী, ঠিক আছে, এবং এর সমান্তরাল হবে, এবং এই শীর্ষবিন্দুগামী আরেকটা রেখা আমি কল্পনা করলাম, ঠিক আছে। এখন দেখো একটা বিষয়, তুমি আমার সাথে এগ্রি করবে যে এই আলফা, এটা যদি আলফা হয় তাহলে এটাও হবে আলফা, কারণ একান্তর কোণ দ্বয় সমান, একান্তর কোণ দ্বয়ের ভ্যালু সমান, এবং এটা যদি বিটা হয় তাহলে এটাও হবে বিটা। তার মানে কি, এই পুরো কোণটা কি হচ্ছে আমার আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে কি হচ্ছে, এবং তুমি জানো একটা সরলরেখা, হ্যাঁ, কোন একটা পার্টিকুলার বিন্দুতে অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, ঠিক আছে। এই তো আমার স্টেটমেন্ট প্রমাণিত, ঠিক আছে। তো এটা ছিল আমার প্রপোজিশন নাম্বার 1। হ্যাঁ, তো আমরা প্রপোজিশনকে আমরা সত্য হিসেবে প্রমাণ করতে পারি, ঠিক আছে। তো এখন আসবো আমরা প্রপোজিশন নাম্বার 2, অর্থাৎ হ্যাঁ, প্রপোজিশন 2। তো প্রপোজিশন 2 বলে, বা 2 নম্বর প্রপোজিশন যেটা আমাকে বলছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। অর্থাৎ আমি স্টেটমেন্ট আগে লিখি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কথা, বা এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, হ্যাঁ, এটা সত্য স্টেটমেন্ট, এবং এটা যে সত্য সেটা একটু প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এই কথাটা আমার জিওমেট্রিক্যালি কি বলছে সেটা একটু দেখতে হবে। দেখো, ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। এখন এটা কি বলছে যে ত্রিভুজের বহিস্থ কোণ। এখন ত্রিভুজের বহিস্থ কোণ বলতে বোঝায় তুমি যে কোনো একটা রেখাকে তুমি বর্ধিত করবা, একদিকে বর্ধিত করবা, এবং এই যে অ্যাঙ্গেল সৃষ্টি হলো এই রেখার সাথে ত্রিভুজের একটা বাহুর, হ্যাঁ, এই অ্যাঙ্গেলকে বলা হয় ত্রিভুজের বহিস্থ কোণ আলফা। ওকে, আমি আলফা দ্বারা একে ডিনোট করলাম, সমস্যা নেই। এখন অন্তস্থ কোণ কি? অন্তস্থ কোণ হচ্ছে ত্রিভুজের ভিতরে যেগুলো কোণ থাকে, অর্থাৎ এক্স, ওয়াই অ্যান্ড জেড, এই কোণগুলোকে বলা হয় ত্রিভুজের অন্তস্থ কোণ, ঠিক আছে। তো আমাকে যেটা শো করতে হবে যে আলফা ইকুয়ালস টু, আমাকে যেটা প্রমাণ করতে হবে একটা বিষয়, দেখো এই জেডও কিন্তু একটা অন্তস্থ কোণ, বাট এটার বিপরীত অন্তস্থ কোণ নয়, এটা হচ্ছে এর আলফার সংলগ্ন অন্তস্থ কোণ। এখন আলফার বিপরীত অন্তস্থ কোণ দ্বয় কি হবে? এর বিপরীত দিকে, হ্যাঁ, এক্স অ্যান্ড ওয়াই। তো আমাকে প্রমাণ করতে হবে আলফা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ত্রিভুজের কোন একটা বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। এখন বহিস্থ কোণ এটাও হতে পারে যে এটা হচ্ছে আমার বহিস্থ কোণ বিটা। তখন আমাকে প্রমাণ করতে হবে বিটা ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড, অর্থাৎ এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। আবার আমার বহিস্থ কোণ এটাও হতে পারে, ঠিক আছে। তো তখন ধরলাম এটা হচ্ছে গামা, তো আমাকে প্রমাণ করতে হবে গামা ইকুয়ালস টু এক্স প্লাস জেড, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমার স্টেটমেন্ট। তো এটাকে আমার প্রমাণ করতে হবে। তো আমি আলফা ধরে কাজ করি, সমস্যা নেই, যে কোনো একটা ধরে কাজ করলে এবং সেই রকম সকল বহিস্থ কোণের উপর সেটা অ্যাপ্লাই করলেও সমস্যা নেই, প্রমাণ হয়ে যাবে। তো আমরা যে কোনো একটা বহিস্থ কোণ ধরে আমরা কাজ শুরু করি, ঠিক আছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা জেড কে আমরা বলতে পারি জেড ইজ ইকুয়াল টু আমার 180 মাইনাস আলফা, অর্থাৎ এই পুরো কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি। হ্যাঁ, এখান থেকে যদি আমি আলফাকে বাদ দেই তো সেটা হবে 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু জেড, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমার একটা রেজাল্ট
এখন আমরা কি করব, হ্যাঁ আমরা এই যে পজিশন, এই পজিশন থেকে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমরা এখানে আমরা বলতে পারি যে x প্লাস ওয়াই প্লাস জেড, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 180। এখন দেখো আমরা এই জেড এর ভ্যালু আমরা এখানে পুট করলাম, x প্লাস ওয়াই প্লাস 180 মাইনাস আলফা ইকুয়ালস টু ইজ ইকুয়াল টু 180। ঠিক আছে, এখন আমরা 180 ক্যান্সেল করলাম এবং আলটিমেটলি যেটা দাঁড়ালো x প্লাস ওয়াই মাইনাস আলফা ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখন আলফা ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই, প্রমাণিত। তো এইভাবে আমরা বাকিগুলোর জন্য প্রমাণ করতে পারি। তো আমাদের স্টেটমেন্ট যেটা যে সত্য সেটা প্রমাণিত এবং এটা হচ্ছে একটা প্রপোজিশন, এবং আমরা এখন আমাদের নেক্সট প্রপোজিশনে একটু যেতে চাই। আচ্ছা, তো এবার আমরা আমাদের প্রপোজিশন নাম্বার 3 দেখতে চাই, অর্থাৎ প্রপোজিশন নাম্বার 3। ঠিক আছে, তো এই প্রপোজিশনের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা বলে এইরকম যে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা পার্টিকুলার বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের 2 গুণ। অর্থাৎ আমি জাস্ট স্টেটমেন্টটা একটু লিখতে চাই, তারপরে আমি বলবো যে স্টেটমেন্টটা আসলে কি বলতে চাচ্ছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট বৃত্ত চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। ঠিক আছে, তো এই যে স্টেটমেন্টটা সেটা একটু আমরা জিওমেট্রিক্যালি দেখতে চাই যে জিওমেট্রিক্যালি এটা কি বলছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি। ওকে, ধরো একটা সার্কেল, একটা বৃত্ত, হ্যাঁ একটা বৃত্ত, এবং এটা ধরো বৃত্তের একটা কেন্দ্র। ঠিক আছে, এবং কোন একটা নির্দিষ্ট বৃত্তচাপের উপর, তার মানে কি একটা বৃত্তচাপ আমাকে ফিক্সড রাখতে হবে। হ্যাঁ, সেটাকে আমার পরিবর্তন করানো যাবে না। ঠিক আছে, একটা ফিক্সড একটা বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বলতে বোঝায় এই যে বৃত্তচাপের যে শীর্ষবিন্দুদ্বয়, হ্যাঁ সেখান থেকে আমরা এই কেন্দ্রকে আমরা যোগ করব, সংযোগ করব। ঠিক আছে, সংযুক্ত করব, এবং এই যে বৃত্তচাপের দিকে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয় এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, নট এই কোণ না, কিন্তু এই কোণ হচ্ছে আমার এই বড় বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, অর্থাৎ বৃত্তচাপের দিকে যে কোণটা হয় সেটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, অর্থাৎ কেন্দ্র থেকে কেন্দ্রস্থ কোণ। ওকে, এখন বৃত্তস্থ কোণ কি? এখানে বলছে যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন বৃত্তস্থ কোণ হবে এই চাপ ব্যতীত, হ্যাঁ এই বৃত্তের যে অন্যান্য পরিধি বিন্দু আছে, অর্থাৎ এই যে কোনো পরিধি বিন্দু, হ্যাঁ এই বৃত্তচাপ ব্যতীত যে কোনো পরিধি বিন্দু থেকে আমরা এই যে বৃত্তচাপের শীর্ষ বিন্দুদ্বয় এগুলোকে আমরা যোগ করব। ঠিক আছে, এবং এখানে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। ওকে, তো এটা যদি আলফা হয় এটা হবে বিটা, এবং আমাকে শো করতে হবে যে আলফা ইকুয়ালস টু 2 বিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, ফাইন। এখন একটা বিষয় দেখো, বৃত্তস্থ কোণ কিন্তু অসংখ্য হতে পারে। একটা নির্দিষ্ট চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কিন্তু অসংখ্য হতে পারে। ফর এক্সাম্পল, আমরা এই পরিধি বিন্দু থেকেও আমরা কল্পনা করতে পারতাম এটাও হতো, হ্যাঁ এটাও একটা বৃত্তস্থ কোণ। আমরা এখান থেকে কল্পনা করতে পারতাম। ঠিক আছে, এটাও হতো একটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো যে কোনো একটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এবং আলটিমেটলি দেখাবো আসলে কি হচ্ছে। ওকে, তো এটাই আমাদের প্রমাণ করতে হবে যে আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা। ঠিক আছে, তো আমরা এখন প্রমাণটা দেখতে চাই। তো ধরলাম, হ্যাঁ আবার আমরা একটু আঁকাতে চাই। এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা কেন্দ্র, এটা হচ্ছে নির্দিষ্ট একটা চাপ। ঠিক আছে, এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। হ্যাঁ, এটা হবে আলফা, এটা হবে বিটা, এটা হবে আলফা, হ্যাঁ এটা হবে বিটা। ঠিক আছে, তো আমাকে কি দেখাতে হবে? আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা। ওকে, তো আমরা কি করব? আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই যে শীর্ষবিন্দু, এই যে বৃত্তস্থ কোণের শীর্ষবিন্দু, হ্যাঁ এখান থেকে আমরা কেন্দ্রগামী একটা সরল রেখা কল্পনা করতে চাই। ঠিক আছে, কেন্দ্রগামী একটা সরল রেখা
কল্পনা করলাম। ওকে, দেখো এই পুরো কোণ কিন্তু আলফা। আমরা এই কোণটাকে বললাম পি এবং এই কোণটাকে বললাম কিউ। ঠিক আছে, এই কোণটাকে বললাম পি, এই কোণটাকে বললাম কিউ। ওকে ফাইন। এখন আমরা এই কোণটাকে বললাম এক্স, এই কোণটাকে বললাম ওয়াই, এটাকে বললাম জেড, এটাকে বললাম টি। ওকে ঠিক আছে, ফাইন। এখন হ্যাঁ, এখন আমরা আলফা কি লিখতে পারি? আলফা ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। কারণ কি, এই যে পুরো কোণটা হচ্ছে আমার আলফা এবং পি প্লাস কিউ হচ্ছে আমার আলফা, এবং এট দ্য সেম টাইম আমরা বিটাকে লিখতে পারি এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। হ্যাঁ ওকে ফাইন। এখন আমরা একটু এই পয়েন্টগুলোর নাম দিতে চাই, এ বি সি এবং কেন্দ্রকে বললাম ও। ওকে, এখন দেখো এটা একটা ত্রিভুজ এ ও বি, অর্থাৎ ত্রিভুজ এ ও বি তে, হ্যাঁ দেখা একটা বিষয়, ত্রিভুজ এ ও বি তে এই পি অ্যাঙ্গেলটা হচ্ছে একটা বহিস্থ কোণ। কারণ কি, এ ও বি ত্রিভুজে এই যে এই বাহুকে বর্ধিত করে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয়েছে ত্রিভুজের এই বাহুর সাথে, হ্যাঁ সেটা হচ্ছে আমার পি, অর্থাৎ পি হচ্ছে একটা বহিস্থ কোণ। এবং আগের যে প্রপোজিশন সেখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজের বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু তার বিপরীত কোণদ্বয়ের যোগফল, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফল, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখন একটা বিষয় দেখো, এই যে আমার ত্রিভুজটা এ ও বি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ কি, এই যে দেখো এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ এবং এই বাহুটাও বৃত্তের ব্যাসার্ধ, এবং বৃত্তের অল পসিবল ব্যাসার্ধ সমান, অর্থাৎ এই দুটা বাহু সমান। এখন যদি এই দুটো বাহু সমান হয় তাহলে কি হবে, এদের বিপরীত অ্যাঙ্গেলগুলো সমান, যেটা আমি এর আগে বলেছিলাম। এর বিপরীত, এই বাহুর বিপরীত অ্যাঙ্গেল এক্স, এই বাহুর বিপরীত অ্যাঙ্গেল ওয়াই। তাহলে কি হচ্ছে, আমার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা এখানে ওয়াই এর স্থলে এক্স লিখতেই পারি। তাহলে পি ইজ ইকুয়াল টু 2x। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সিমিলারলি আমরা কিউ কে বলতে পারি এই বি ও সি, অর্থাৎ ত্রিভুজ বি ও সি এর একটা বহিস্থ অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ আমার কিউ, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু আমরা বলতেই পারি জেড প্লাস টি। ঠিক আছে, হ্যাঁ। এখন এই বি ও সি ত্রিভুজটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কি, এটা আমার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, তার মানে জেড ইজ ইকুয়াল টু টি, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু 2z। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কেন? হ্যাঁ এখন দেখো, alpha is equal to p plus q, p is equal to 2x and q is equal to 2z, অর্থাৎ alpha is equal to 2 into x plus z, যেখানে x plus z হচ্ছে আমার বেটা, অর্থাৎ এটা is equal to 2 বেটা, অর্থাৎ alpha is equal to 2 বিটা, এবং আমাদের স্টেটমেন্টটা প্রমাণিত, অর্থাৎ আমার এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। আচ্ছা, এখন তুমি ভাবতে পারো যে পরিবেশটা এরকম, ধরলাম এরকম যে এটা বৃত্ত, এটা কেন্দ্র, এবং চাপটা আমি যদি এটা না ধরে আমি যদি চাপটাকে এই বড় চাপ কল্পনা করি তখন কি হবে? কোনো সমস্যা নাই, তুমি এই বড় চাপের এই শীর্ষবিন্দু থেকে এই কেন্দ্র যোগ করবা, এবং অ্যাঙ্গেলটা হবে এটা হবে আমার কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি হবে? হ্যাঁ, তখন পরিধি বিন্দু থাকবে, বৃত্তস্থ কোণে পরিধি বিন্দু আমার এই চাপের উপর যে কোনো একটা বিন্দু, ধরলাম এটা। হ্যাঁ, আমরা শীর্ষ বিন্দু থেকে আমরা যোগ করলাম, এই যে এটা হবে তখন আমার বৃত্তস্থ কোণ বেটা, এবং এটা কেন্দ্রস্থ কোণ আলফা। তা আমার এখন প্রমাণ করতে হবে আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা। ঠিক সিমিলার প্রসিডিউরে, একদম ঠিক সিমিলার প্রসিডিউরে আমরা এটা প্রমাণ করতে পারি। ঠিক আছে, কিভাবে? হ্যাঁ, একটা বিষয় দেখো, আমরা এখান থেকে আমরা এই কেন্দ্রগামী একটা রেখা কল্পনা করতে পারি। হ্যাঁ, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারি। এটা পি, এটা কিউ, যেখানে আলফা ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। ঠিক আছে, পি প্লাস কিউ। হ্যাঁ, এখন এটাকে বলবো আমরা এক্স, এটাকে বলবো আমরা জেড, এটা টি, এই কোণটা হচ্ছে আমার ওয়াই।
ঠিক আছে, এখন আমরা যদি একটু নাম দেই, এটা এ, এটা বি, এটা সি, হ্যাঁ এই পুরো কোণটা হচ্ছে আমার বিটা, যেখানে বিটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস জেড, বিটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস জেড। ওকে ফাইন। এখন এখন একটা বিষয় দেখো, আমরা ঠিক সিমিলার প্রসিডিউরে আমরা যদি কথা বলি যে এটা কেন্দ্র হচ্ছে আমার ও, এখন এ ও বি ত্রিভুজ এ ও বিতে আমার পি অ্যাঙ্গেলটা হচ্ছে একটা বহিস্থ কোণ। কেন? কারণ এই বাহুকে আমরা বর্ধিত করেছি এবং এখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমার বহিস্থ কোণ, অর্থাৎ এ পি লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। কারণ কি? এই বহিস্থ কোণের বিপরীত বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণের যোগফল। ঠিক আছে, তো এটা আমরা বলতেই পারি। এবং অ্যাট দ্য সেম টাইম এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ কি এই বাহু এবং এই বাহু সমান, দুটাই ত্রিভুজের রেডিয়াস বা ব্যাসার্ধ। ওকে, তো আমরা বলতে এই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা বলতেই পারি যে এই বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় অর্থাৎ এক্স এবং ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে বলতে পারি পি ইজ ইকুয়াল টু 2x। তো এটা একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট। এর সাথে আমরা একইভাবে বলবো যে কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু জেড। এখান থেকে আমরা বলবো যে আলফা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2 বেটা। ঠিক আছে, এই তো আমরা প্রমাণ করলাম। অর্থাৎ পরিবেশ যেরকমই হোক না কেন, আমরা এই স্টেটমেন্টটাকে প্রমাণ করতে পারবো আমরা এই সিমিলার প্রসিডিউরে। ঠিক আছে, এই স্টেটমেন্টটাকে আমরা প্রমাণ করতে পারবো। এখন আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ রেজাল্ট নিয়ে আমরা কথা বলতে চাই, কিছু গুরুত্বপূর্ণ রেজাল্ট আমরা অ্যানালাইসিস করতে চাই। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, দেখো এখানে বলেছে কি কোনো একটা বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন কেন্দ্রস্থ কোণ কিন্তু একটাই পসিবল, কিন্তু বৃত্তস্থ কোণ কিন্তু অসংখ্য বৃত্তস্থ কোণ সম্ভব। যেরকম আমরা এই পরিধি বিন্দু থেকে আমরা বৃত্তস্থ কোণ কল্পনা করেছি, আমরা চাইলে এই পরিধি বিন্দু থেকেও আমরা বৃত্তস্থ কোণ কল্পনা করেছি। অর্থাৎ এই স্টেটমেন্টে কোথাও বলা নাই যে কোন একটা নির্দিষ্ট বৃত্তস্থ কোণ, অর্থাৎ এটা বলছে যে অল পসিবল বৃত্তস্থ কোণ, ওই চাপের উপর দণ্ডায়মান অল পসিবল বা সকল সম্ভাব্য অল পসিবল বৃত্তস্থ কোণ। তার মানে কি এই কোন একটা নির্দিষ্ট চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তার সকল সম্ভাব্য বৃত্তস্থ কোণের 2 গুণ। এটা কখন হওয়া পসিবল? এটা কখন হওয়া সম্ভব? কেবলমাত্র তখনই হওয়া সম্ভব যদি এই বৃত্তস্থ কোণগুলো সমান হয়। অর্থাৎ আমরা যদি কল্পনা করি যে এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্তচাপ, ঠিক আছে, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আমার একটা বৃত্তস্থ কোণ বিটা, এটা হচ্ছে আমার আরেকটা বৃত্তস্থ কোণ বিটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ আলফা। এই দুটো কোণ সমান হলেই কেবল এটারও দ্বিগুণ হবে এবং এটারও দ্বিগুণ হবে। অর্থাৎ সকল সম্ভাব্য বৃত্তস্থ কোণ এটাও বিটা, এটাও বিটা, অর্থাৎ সকল সম্ভাব্য বৃত্তস্থ কোণই সমান। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটা যে সকল সম্ভাব্য বৃত্তস্থ কোণ সমান। এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রেজাল্ট একটু দেখতে পারি যে ধরলাম এটা হচ্ছে আমার বৃত্ত, এখন যদি আমরা একটা ব্যাস নিয়ে কথা বলি, অর্থাৎ কেন্দ্রগামী একটা ব্যাস তো কেন্দ্রগামী হবে। এখানে যে একটা কোণ তৈরি হয়েছে 180 ডিগ্রি, এটা হচ্ছে আমার এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এই চাপের উপর দণ্ডায়মান যদি আমি একটা বৃত্তস্থ কোণ কল্পনা করি, যে কোনো একটা বৃত্তস্থ কোণ কল্পনা করি, তো সেটা কি হবে? অবশ্যই 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি। অর্থাৎ কোন একটা ব্যাসের উপর, বৃত্তের একটা ব্যাসের উপর, ঠিক আছে, বৃত্তের একটা ব্যাসের উপর দণ্ডায়মান যে কোনো বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট। তো এই ছিল আমার কয়েকটা জাস্ট প্রপোজিশন নিয়ে আমরা একটু আলোচনা করলাম এবং এই কোর্সের যে মোটিভেশন নিয়ে আমরা প্রথমে একটু কথা বলেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1, ফার্স্ট লেকচার অফ দিস কোর্স। ঠিক আছে, ওকে ফাইন।